প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে জলীয় দ্রবণে উপস্থিত ক্যাটায়ন বা আনায়ন কিভাবে শনাক্ত করা হয় সে সম্পর্কে আলোচনা করব। তাহলে এই ক্লাসের শিরোনাম হলো দ্রবণে ক্যাটায়ন ও অ্যানায়ন শনাক্তকরণ, ডিটেকশন অফ ক্যাটায়নস অ্যান্ড অ্যানায়নস ইন সলিউশন। তো এখানে এইচএসসি লেভেলে প্র্যাকটিক্যালে যে বিভিন্ন ক্ষারকীয় ও অম্লীয় মূলকের শনাক্তকরণ পরীক্ষা আছে, সেই পরীক্ষা সম্পর্কিত যে রাসায়নিক বিক্রিয়াগুলো, মূলত সেই বিক্রিয়াগুলো আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আর পরীক্ষার ব্যাপারটা তো ল্যাবরেটরিতে তোমরা ভালোভাবে করবে, সেখানেই পরীক্ষার পদ্ধতিগুলো বুঝতেও পারবে এবং তোমাদের স্যার বুঝিয়েও দিবেন। তা আমি সবার আগে বিভিন্ন ক্যাটায়নের শনাক্তকরণ সম্পর্কে কথা বলবো। তাই বিভিন্ন ক্যাটায়ন শনাক্ত করার জন্য সরবরাহকৃত লবণের দ্রবণ তৈরি করতে হবে। সেই দ্রবণ হতে পারে জলীয় দ্রবণ অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত দ্রবণ, এবং এই দ্রবণকে বলা হয় মূল দ্রবণ। তো সবার আগে আলোচনা করব কপার আয়ন শনাক্তকরণ। কোন লবণে যদি কপার 2+ আয়ন থাকে, তাহলে দ্রবণে অবশ্যই কপার 2+ আয়ন থাকবে সেই লবণের জলীয় দ্রবণে। এই কপার 2+ আয়নের শনাক্তকরণ পরীক্ষা আমি আলোচনা করব। সবার আগে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ সহ পরীক্ষা। এই ক্ষেত্রে একটি টেস্ট টিউবে 1-2 মিলিলিটার প্রস্তুত রঙিন দ্রবণ নিয়ে এতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ আস্তে আস্তে যোগ করা হয়। পর্যবেক্ষণে দেখা যায় প্রথমে ক্ষারকীয় কপার লবণের হালকা নীল বর্ণের অধক্ষেপ পড়ে। ক্ষারকীয় কপার লবণের হালকা নীল বর্ণের অধক্ষেপ পড়ে। তারপরে এতে অধিক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে ওই অধক্ষেপ দ্রবীভূত হয়ে গাঢ় নীল বর্ণের টেট্রা অ্যামিন কপার 2 আয়নের দ্রবণ উৎপন্ন হয়। এই পর্যবেক্ষণ থেকে যে সিদ্ধান্তে আসা যায় তা হলো প্রদত্ত নমুনায় কপার 2+ আয়ন উপস্থিত এবং নিশ্চিত। প্রদত্ত নমুনায় কপার 2+ আয়ন উপস্থিত ও নিশ্চিত। এখন এই শনাক্তকরণের সঙ্গে সংশ্লিষ্ট যে রাসায়নিক বিক্রিয়া সেটা বোঝার চেষ্টা করো তোমরা। ধরি লবণটি ছিল কপার 2 সালফেট। কপার 2 সালফেট প্রথমে স্বল্প পরিমাণ অ্যামোনিয়া দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে ক্ষারকীয় কপার সালফেটের হালকা নীল বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে। আরেকটা উৎপাদ অ্যামোনিয়াম সালফেট দ্রবণে থাকে। তারপরে যখন অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করা হয়, তখন প্রথম ধাপে উৎপন্ন ক্ষারকীয় কপার সালফেট এবং অ্যামোনিয়াম সালফেট এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে টেট্রামিন কপার 2 সালফেট উৎপন্ন করে। এটা একটা দ্রবণীয় যৌগ, কাজে আমরা টেস্ট টিউবে গাঢ় নীল বর্ণের দ্রবণ দেখতে পাই। তে সংকেতটা খেয়াল করো, টেট্রামিন কপার 2 সালফেট এটা একটা জটিল যৌগ, কারণ এখানে কপারের সঙ্গে 4 অণু অ্যামোনিয়া সংযুক্ত আছে। এই অ্যামোনিয়াকে বলে লিগ্যান্ড। অ্যামোনিয়া যখন কোনো ধাতুর সঙ্গে সংযুক্ত থাকে তখন তাকে বলে অ্যামিন। 4টা অ্যামোনিয়ার অণু কপারের সঙ্গে সংযুক্ত আছে, এই কারণে এটাকে বলা হচ্ছে টেট্রা অ্যামিন কপার 2 আয়ন, এবং সামগ্রিকভাবে এই লবণটির নাম হচ্ছে টেট্রা অ্যামিন কপার 2 সালফেট। এই হচ্ছে অ্যামোনিয়া দ্রবণের সাহায্যে কপার 2 আয়ন শনাক্তকরণ। তারপরে আমরা পটাশিয়াম ফেরোসাইনেট দ্রবণের সাহায্যেও কপার 2+ আয়ন শনাক্ত করতে পারে। এক্ষেত্রে আগের মতোই একটা টেস্ট টিউবে 1-2 মিলিলিটার মূল দ্রবণ নেব এবং সেই মূল দ্রবণে কয়েক ফোঁটা পটাশিয়াম ফেরোসাইনেট দ্রবণ যোগ করে পর্যবেক্ষণ করব। যদি পর্যবেক্ষণে দেখা যায় লালচে বাদামি বর্ণের অধক্ষেপ, তাহলে বুঝতে হবে যে নমুনা লবণে বা দ্রবণে কপার 2+ আয়ন
উপস্থিত ছিল। তো সংশ্লিষ্ট বিক্রিয়াটি তোমরা বোঝার চেষ্টা করো। এই কপার টু সালফেট দ্রবণে উপস্থিত কপার টু সালফেট পটাশিয়াম ফেরোসায়ানাইডের সঙ্গে বিক্রিয়া করে কপার ফেরোসায়ানাইড উৎপন্ন করে। এই কপার ফেরোসায়ানাইডের বাদামি বর্ণের পদক্ষেপ দেখতে পাই। বিক্রিয়াটা খুব সহজ। এখানে কপার আয়ন এবং পটাশিয়াম ফেরোসায়ানাইডের মধ্যে যে 4টা পটাশিয়াম আয়ন আছে এদের মধ্যে স্থান বিনিময় হয়। একটা কপারের জারণ সংখ্যা 2, পটাশিয়ামের 1, কাজে 4টা পটাশিয়াম দুইটা কপার টু প্লাস আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয়, হয়ে কপার ফেরোসায়ানাইড উৎপন্ন করে। এই হচ্ছে মোটামুটি ভাবে নমুনা দ্রবণে উপস্থিত কপার টু প্লাস আয়নের শনাক্তকরণ। এরপরে যদি কোন নমুনা দ্রবণে ফেরাস আয়ন বা ফেরিক আয়ন থাকে তাহলে আমরা কিভাবে তা শনাক্ত করব? তো প্রথমে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ সহ পরীক্ষা। টেস্ট টিউবে 1-2 মিলিলিটার নমুনা দ্রবণ নিয়ে বা মূল দ্রবণ নিয়ে এতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করি। পর্যবেক্ষণে যদি আমরা সবুজ বর্ণের ফেরাস হাইড্রোক্সাইডের অদক্ষেপ দেখতে পাই তাহলে বুঝতে হবে যে নমুনা লবণে ফেরাস আয়ন ছিল। আর যদি পর্যবেক্ষণে বাদামি বর্ণের ফেরিক হাইড্রোক্সাইডের অদক্ষেপ পাওয়া যায় তাহলে বুঝতে হবে নমুনা লবণে ফেরিক আয়ন নিশ্চিত ছিল। সংশ্লিষ্ট বিক্রিয়া খেয়াল করো। ফেরাস লবণের ক্ষেত্রে ফেরাস সালফাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে ফেরাস হাইড্রোক্সাইডের সবুজ বর্ণের অদক্ষেপ উৎপন্ন করে। আর ফেরিক লবণের ক্ষেত্রে যেমন এখানে ফেরিক ক্লোরাইড আছে, ফেরিক ক্লোরাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণের ফেরিক হাইড্রোক্সাইডের অদক্ষেপ উৎপন্ন করে। এই হচ্ছে অ্যামোনিয়া দ্রবণের সাহায্যে ফেরাস আয়ন এবং ফেরিক আয়নের শনাক্তকরণ। তারপরে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণের সাহায্যে শনাক্তকরণ। পূর্বের মতোই টেস্ট টিউবে 1-2 মিলিলিটার মূল দ্রবণ নিয়ে এতে কয়েক ফোঁটা পটাশিয়াম ফেরিসায়ানাইড দ্রবণ যোগ করা হয়। পর্যবেক্ষণে যদি আমরা গাঢ় নীল বর্ণের অদক্ষেপ দেখতে পাই তাহলে বুঝতে হবে যে নমুনা লবণে ফেরাস আয়ন উপস্থিত ছিল। আর পর্যবেক্ষণে যদি আমরা বাদামি দ্রবণ দেখতে পাই, টেস্ট টিউবে যদি বাদামি দ্রবণ দেখতে পাই তাহলে বুঝতে হবে যে নমুনা লবণে ফেরিক আয়ন উপস্থিত ছিল। সংশ্লিষ্ট বিক্রিয়াটা খেয়াল করো। নমুনা লবণে উপস্থিত ফেরাস আয়ন পটাশিয়াম ফেরিসায়ানাইডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম ফেরাস ফেরিসায়ানাইডের গাঢ় নীল বর্ণের পদক্ষেপ উৎপন্ন করে। এই যে খেয়াল করে এখানে পটাশিয়াম ফেরাস ফেরিসায়ানাইড এর সংকেতটা খেয়াল করুন, KFe2FeCN6। আর লবণে যদি ফেরিক আয়ন থাকে তাহলে সেটি পটাশিয়াম ফেরিসায়ানাইডের সঙ্গে ফেরিক ফেরিসায়ানাইডের বাদামি বর্ণের দ্রবণ উৎপন্ন করে। এখানে একটা ফেরিক আয়ন 3টা পটাশিয়াম আয়নকে প্রতিস্থাপিত করে ফেরিক ফেরিসায়ানাইডের বাদামি দ্রবণ উৎপন্ন করেছে। তারপরে পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাহায্যে পরীক্ষা। নমুনা দ্রবণে 1-2 মিলিলিটার নমুনা দ্রবণে যদি পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ যোগ করা হয় তাহলে যদি আমরা হালকা নীল বর্ণের অদক্ষেপ দেখতে পাই তাহলে বুঝতে হবে যে নমুনা লবণে ফেরাস আয়ন উপস্থিত ছিল। আর যদি গাঢ় নীল বর্ণের অদক্ষেপ দেখতে পাই তাহলে বুঝতে হবে নমুনা লবণে ফেরিক আয়ন উপস্থিত ছিল। সংশ্লিষ্ট বিক্রিয়াটা খেয়াল করো। ফেরাস আয়ন পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে বিক্রিয়া করে ফেরাস ফেরোসায়ানাইড উৎপন্ন করে। ফেরাস ফেরোসায়ানাইড উৎপন্ন করে এইটারই হালকা নীল বর্ণের অদক্ষেপ টেস্ট টিউবে দেখা যায়। এখানে 2টা ফেরাস আয়ন 4টা পটাশিয়াম আয়নকে প্রতিস্থাপিত করে
ফেরাস ফেরোসায়ানাইড উৎপন্ন করেছে। আর ফেরিক আয়নের বেলায় ফেরিক আয়ন পটাশিয়াম ফেরোসায়ানাইডের সঙ্গে বিক্রিয়া করে ফেরিক ফেরোসায়ানাইডের গাঢ় নীল বর্ণের অদক্ষেপ উৎপন্ন করে। সংকেতটা ফেল করো। ফেরিক আয়নের যোজনী 3 আর ফেরোসায়ানাইড আয়নের যোজনী 4। কাজে ফেরোসায়ানাইডের যোজনী ফেরাস আয়নের পাশে বসেছে, যে 4 Fe4। আর ফেরিক আয়নের যোজনী 3, সেটা ফেরোসায়ানাইড আয়নের পাশে বসেছে, এই যে 3। খেয়াল করো এখানে। এরপরে অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণ। এখানে অ্যামোনিয়া দ্রবণের সাহায্যে মূল দ্রবণ 1-2 মিলিলিটার মূল দ্রবণে কয়েক ফোঁটা অ্যামোনিয়া দ্রবণ যোগ করে আমরা পর্যবেক্ষণ করব। তো পর্যবেক্ষণে দেখা যায় প্রথমে সাদা বর্ণের জেলির মতো ভাসমান অদক্ষেপ পড়ে, সাদা বর্ণের জেলির মতো ভাসমান অদক্ষেপ পড়ে। আর এটি হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অদক্ষেপ। এই অদক্ষেপের খানিকটা আরেকটি টেস্ট টিউবে নিয়ে এতে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করে ভালোভাবে ঝাঁকাতে হবে। এক্ষেত্রে দেখা যায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অদক্ষেপ সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে পরিষ্কার দ্রবণ উৎপন্ন করেছে। সেই পরিষ্কার দ্রবণে যদি অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করি, তাহলে আমরা পুনরায় সাদা অদক্ষেপ দেখতে পাই। এই হচ্ছে অ্যালুমিনিয়াম আয়নের শনাক্তকরণ পরীক্ষা। রাসায়নিক বিক্রিয়াটা খেয়াল করুন। প্রথমে অ্যালুমিনিয়াম আয়ন স্বল্প পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অদক্ষেপ উৎপন্ন করে। সেই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের খানিকটা আরেকটা টেস্ট নিয়ে সেখানে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়, তখন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াতে সোডিয়াম অ্যালুমিনেটের পরিষ্কার দ্রবণ উৎপন্ন হয়। এই যে এখানে সংকেতটা খেয়াল করো, NaAlO2 সোডিয়াম অ্যালুমিনেট। এখানে অ্যালুমিনেট আয়নের সংকেত হচ্ছে Al2- অ্যালুমিনেট। এট থাকলে বুঝতে হবে যে এটা নেগেটিভ চার্জ বিশিষ্ট আয়ন। অ্যালুমিনেট আয়ন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট আয়ন। তারপরে এই পরিষ্কার সোডিয়াম অ্যালুমিনেট দ্রবণে যখন অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করা হয়, তখন এই সোডিয়াম অ্যালুমিনেট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে পুনরায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা অদক্ষেপ উৎপন্ন করে। এই হচ্ছে মোটামুটি ভাবে অ্যালুমিনিয়াম আয়নের শনাক্তকরণের বিক্রিয়া। এরপরে জিঙ্ক আয়নের শনাক্তকরণ পরীক্ষা। পূর্বের মতোই টেস্ট টিউবে 1-2 মিলিলিটার মূল দ্রবণ নেব। সেই মূল দ্রবণ নিয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কয়েক ফোঁটা দ্রবণ যোগ করে দেখব কি ঘটে। দেখা যাবে যে টেস্ট টিউবে ধীরে ধীরে সাদা বর্ণের অদক্ষেপ উৎপন্ন হচ্ছে এবং এটি ধীরে ধীরে নিচে জমতে থাকে। ওই অদক্ষেপ অল্প পরিমাণে আরেকটি টেস্ট টিউবে নিয়ে এতে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে ভালোভাবে ঝাঁকানো হয়। তখন অদক্ষেপ দ্রবীভূত হয়ে পরিষ্কার দ্রবণ উৎপন্ন হয়। এই দ্রবণে যদি গাঢ় অ্যামোনিয়াম ক্লোরাইড আবার যোগ করি, তাহলে যোগ করে উত্তপ্ত করি, তাহলে পুনরায় সাদা অদক্ষেপ পড়ে না। এটা হলো পার্থক্য। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা দেখেছি সোডিয়াম অ্যালুমিনেটের মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা বর্ণের অদক্ষেপ পুনরায় উৎপন্ন হয়। কিন্তু জিঙ্ক আয়নের শনাক্তকরণের ক্ষেত্রে পরিষ্কার দ্রবণে অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে পুনরায় জিঙ্ক হাইড্রোক্সাইডের সাদা বর্ণের অদক্ষেপ দেখা যায় না। এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে সরবরাহকৃত নমুনা লবণে জিঙ্ক আয়ন উপস্থিত ছিল। রাসায়নিক বিক্রিয়াটা খেয়াল করি। প্রথমে জিঙ্ক আয়ন দ্রবণে উপস্থিত জিঙ্ক আয়ন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক হাইড্রোক্সাইডের সাদা অদক্ষেপ উৎপন্ন করে। এই জিঙ্ক হাইড্রোক্সাইড পরে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে
সোডিয়াম জিঙ্কেটে পরিষ্কার দ্রবণ উৎপন্ন করে। এবার জিঙ্ক আয়নের শনাক্তকরণ পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণের সাহায্যে। এই ক্ষেত্রে টেস্ট টিউবে 1-2 মিলিলিটার মূল দ্রবণ নিয়ে তাতে কয়েক ফোঁটা পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ যোগ করে দেখব যে কি সংগঠিত হয়। এই ক্ষেত্রে আমরা দেখতে পাই টেস্ট টিউবের তলায় সাদা বর্ণের অদক্ষেপ। এই অদক্ষেপটি হলো জিঙ্ক ফেরোসায়ানাইডের এবং এতে প্রমাণ হয় যে নমুনা লবণে জিঙ্ক আয়ন উপস্থিত ছিল। তো সংশ্লিষ্ট বিক্রিয়া নমুনা লবণে উপস্থিত জিঙ্ক আয়ন যেটি মূল দ্রবণে থাকে সেই জিঙ্ক আয়ন পটাশিয়াম ফেরোসায়ানাইডের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক ফেরোসায়ানাইডের সাদা বর্ণের অদক্ষেপ উৎপন্ন করে। এই ক্ষেত্রে 2টা জিঙ্ক আয়ন 4টা পটাশিয়াম আয়নকে প্রতিস্থাপিত করে জিঙ্ক ফেরোসায়ানাইড উৎপন্ন করে। এরপরে ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ অ্যামোনিয়া দ্রবণের সাহায্যে। টেস্ট টিউবে 1-2 মিলিলিটার মূল দ্রবণ নিয়ে তাতে কয়েক ফোঁটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। যোগ করে পর্যবেক্ষণ করে দেখি কি ঘটে। তো দেখা যায় যে সাদা বর্ণের সূক্ষ্ম গুড়ার অদক্ষেপ পড়ে। এই অদক্ষেপ ভাসমান থাকে। এই অদক্ষেপ অল্প পরিমাণে আরেকটি টেস্ট টিউবে নিয়ে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে ঝাঁকানো হয়। দেখা যায় যে এই অদক্ষেপ একই থাকে, গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডে দ্রবীভূত হয় না। এতে আমরা সিদ্ধান্ত নিতে পারি নমুনা লবণে ক্যালসিয়াম আয়ন উপস্থিত ছিল। বিক্রিয়াটা কি ঘটে? দ্রবণে উপস্থিত ক্যালসিয়াম আয়ন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অদক্ষেপ উৎপন্ন করে। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অদক্ষেপ সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে কোনো প্রকার বিক্রিয়া করে না। আরেকটা পরীক্ষা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেটের সাহায্যে। টেস্ট টিউবে 1-2 মিলিলিটার মূল দ্রবণ নিয়ে তাতে কয়েক ফোঁটা অ্যামোনিয়াম অক্সালেট লবণ যোগ করে আমরা পর্যবেক্ষণ করি কি ঘটে। আমরা দেখতে পাই সাদা বর্ণের অদক্ষেপ। আর ওই অদক্ষেপে অ্যাসিটিক অ্যাসিড যোগ করলে অদক্ষেপটি দ্রবীভূত হয় না, কিন্তু লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে ওই অদক্ষেপটি দ্রবীভূত হয়। এতে আমরা সিদ্ধান্ত নিতে পারি মূল দ্রবণে ক্যালসিয়াম আয়ন উপস্থিত ছিল। বিক্রিয়াটা খেয়াল করো, ক্যালসিয়াম আয়ন অ্যামোনিয়াম অক্সালেটের সঙ্গে যখন বিক্রিয়া করে তখন অ্যামোনিয়াম অক্সালেটে উপস্থিত 2টা অ্যামোনিয়াম আয়ন, এই যে 1টা 2টা, এই 2টা অক্সালেট আয়ন ক্যালসিয়াম আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয়ে ক্যালসিয়াম অক্সালেট লবণ তৈরি করে। এই ক্যালসিয়াম অক্সালেট লবণটা হচ্ছে সাদা বর্ণের অদক্ষেপ। আর এই ক্যালসিয়াম অক্সালেট অ্যাসিটিক অ্যাসিডে দ্রবীভূত হয় না, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত হয়ে অক্সালিক অ্যাসিড উৎপন্ন করে, অর্থাৎ দ্রবীভূত হয়ে যায়। এই গেল মোটামুটি ভাবে ক্যালসিয়াম আয়নের শনাক্তকরণ পরীক্ষা। এরপর সোডিয়াম আয়নের পরীক্ষা। একটা টেস্ট টিউবে 1-2 মিলিলিটার মূল দ্রবণ নিয়ে তাতে পটাশিয়াম পাইরো অ্যান্টিমিনেট দ্রবণ যোগ করে আমরা দেখব যে কি ঘটে। এখানে পটাশিয়াম পাইরো অ্যান্টিমিনেট যোগ করে টেস্ট টিউবের ভেতরে গায়ে রড দিয়ে ঘর্ষণ করা হয়। তো যদি আমরা দেখতে পাই সাদা বর্ণের সূক্ষ্ম অদক্ষেপ, তাহলে বুঝতে হবে যে নমুনা লবণে সোডিয়াম আয়ন ছিল, কারণ নমুনা লবণের সোডিয়াম আয়ন পটাশিয়াম পাইরো অ্যান্টিমিনেটের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম পাইরো অ্যান্টিমিনেটের অদক্ষেপ উৎপন্ন করে, সাদা বর্ণের অদক্ষেপ। সংশ্লিষ্ট বিক্রিয়াটা খেয়াল করো, নমুনা লবণে উপস্থিত সোডিয়াম আয়ন পটাশিয়াম পাইরো অ্যান্টিমিনেটের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত করে সোডিয়াম পাইরো অ্যান্টিমিনেট তৈরি করে। এখানে নমুনা লবণে উপস্থিত সোডিয়াম আয়ন পটাশিয়াম পাইরো অ্যান্টিমিনেটের পটাশিয়াম আয়নকে প্রতিস্থাপিত করে সোডিয়াম পাইরো অ্যান্টিমিনেট লবণের অদক্ষেপ উৎপন্ন করে। এই হচ্ছে মোটামুটি ভাবে সোডিয়াম আয়নের
শনাক্তকরণ। এরপর অ্যামোনিয়াম আয়নের শনাক্তকরণ। কোন লবণে যদি অ্যামোনিয়াম আয়ন থাকে সেই লবণের জলীয় দ্রবণে অবশ্যই অ্যামোনিয়াম থাকবে। তাহলে এই অ্যামোনিয়াম লবণের জলীয় দ্রবণের 1-2 মিলিলিটার একটা টেস্ট টিউবে নিতে হবে, নিয়ে সেখানে কয়েক ফোঁটা নেসলার দ্রবণ যোগ করব। এতে যদি বাদামি বর্ণের অধক্ষেপ পড়ে তাহলে বুঝতে হবে যে নমুনা লবণে অ্যামোনিয়াম আয়ন উপস্থিত ছিল। সংশ্লিষ্ট বিক্রিয়াটা খেয়াল করুন। নেসলার দ্রবণ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেটের দ্রবণ, অর্থাৎ পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেটের ক্ষারীয় দ্রবণ হচ্ছে নেসলার দ্রবণ। নেসলার দ্রবণ যখন অ্যামোনিয়াম আয়ন আছে এরকম লবণের জলীয় দ্রবণে যোগ করা হয়, তখন নেসলার দ্রবণে উপস্থিত সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে সোডিয়াম আয়ন, অ্যামোনিয়া এবং পানি তৈরি করে। এই প্রথম ধাপে উৎপন্ন অ্যামোনিয়া নেসলার দ্রবণে উপস্থিত পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেটের সাথে বিক্রিয়া করে বাদামি বর্ণের অ্যামিনো মার্কিউরিক আয়োডাইডের পদক্ষেপ উৎপন্ন করে। এই হচ্ছে অ্যামোনিয়াম আয়নের নেসলার বিকারক পরীক্ষা। এই ছিল মোটামুটি ভাবে ইন্টারমিডিয়েটে যে সমস্ত ক্ষারকীয় মূলক আছে তার শনাক্তকরণ পরীক্ষা। এরপরে হচ্ছে বিভিন্ন অম্লীয় মূলকের পরীক্ষা। আমরা শুধু ক্লোরাইড আয়ন, সালফেট আয়ন এবং কার্বনেট আয়নের পরীক্ষাটা আলোচনা করব। প্রথমে সিলভার নাইট্রেট দ্রবণ সহ পরীক্ষা। সিলভার নাইট্রেট দ্রবণের সাহায্যে আমরা মূলত এই কোন লবণে ক্লোরাইড আয়ন উপস্থিত আছে কিনা সেটা শনাক্ত করি। এই লক্ষ্যে টেস্ট টিউবে 1-2 মিলিলিটার মূল দ্রবণ নিয়ে তাতে সিলভার নাইট্রেটের কয়েক ফোঁটা জলীয় দ্রবণ যোগ করি। এতে যদি দেখা যায় যে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়ছে এবং সেই অধক্ষেপ যদি লঘু নাইট্রিক অ্যাসিডে অদ্রবণীয় হয় আর অ্যামোনিয়া দ্রবণে অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে যদি দ্রবণীয় হয় তাহলে বুঝতে হবে যে নমুনা লবণে এই ক্লোরাইড আয়ন উপস্থিত ছিল। বিক্রিয়াটা খেয়াল করলো, মূল দ্রবণে উপস্থিত ক্লোরাইড আয়ন সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইডের সাদা দইয়ের মতো অধক্ষেপ উৎপন্ন করে। এবং আমি আগেই বলেছি এই সিলভার ক্লোরাইড নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না, কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে সিলভার ক্লোরাইড বিক্রিয়া করে ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইডের জলীয় দ্রবণ উৎপন্ন করে। এইগুলো ক্লোরাইড আয়নের শনাক্তকরণ। এরপরে কার্বনেট এবং সালফেট আয়নের শনাক্তকরণ পরীক্ষা বেরিয়াম নাইট্রেটের সাহায্যে। প্রথমে টেস্ট টিউবে 1-2 মিলিলিটার মূল দ্রবণ নিয়ে তাতে বেরিয়াম নাইট্রেট যোগ করা হয় কয়েক ফোঁটা। তারপরে আমরা পর্যবেক্ষণ করি কি ঘটে। যদি দেখা যায় সাদা অধক্ষেপ পড়ে, এই অধক্ষেপ দুইটা সম্ভাবনা থাকে, বেরিয়াম কার্বনেটও হতে পারে এই অধক্ষেপ, অথবা বেরিয়াম সালফেটও হতে পারে। এখন এই অধক্ষেপটা বেরিয়াম সালফেটের না বেরিয়াম কার্বনেটের, এটা পরীক্ষা করার জন্য আমরা সেই অধক্ষেপে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করব। যদি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে অধক্ষেপ বুদবুদ সহ দ্রবীভূত হয়, তাহলে বুঝতে হবে যে মূল দ্রবণে আমাদের এই কার্বনেট আয়ন ছিল, মূল দ্রবণে কার্বনেট আয়ন ছিল। আর যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবীভূত করলে সাদা অধক্ষেপ দ্রবীভূত না হয়, তাহলে বুঝতে হবে যে আমাদের মূল দ্রবণে সালফেট আয়ন ছিল। সংশ্লিষ্ট বিক্রিয়াটা খেয়াল করো।
বেরিয়াম নাইট্রেট লবণে যদি কার্বনেট থাকে, বেরিয়াম নাইট্রেট লবণে উপস্থিত কার্বনেট জলীয় দ্রবণে উপস্থিত কার্বনেটের সাথে বিক্রিয়া করে বেরিয়াম কার্বনেট উৎপন্ন করে। তা আমরা জানি যে কোনো কার্বনেট লবণ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে দ্রবীভূত হয় এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে। তো এখানে বেরিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বেরিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং পানি উৎপন্ন করতেছে। এটা হলো কার্বনেট আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে। আর সালফেট আয়নের ক্ষেত্রে বেরিয়াম নাইট্রেট যোগ করলে যে সাদা অদক্ষেপ থাকে সেটা আসলে বেরিয়াম সালফেটের অদক্ষেপ। সালফেট আয়ন বেরিয়াম নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করে বেরিয়াম সালফেটের সাদা অদক্ষেপ উৎপন্ন করে। এই বেরিয়াম সালফেট হাইড্রোক্লোরিক অ্যাসিডে অদ্রবণীয় নয়। এই হচ্ছে মোটামুটি ভাবে এই দ্রবণে উপস্থিত ক্যাটায়ন এবং অ্যানায়নের শনাক্তকরণ পরীক্ষা। তো তোমরা ভালোভাবে পড়াশোনা করো, আর এটার রেকর্ড আমি তোমাদেরকে পরে দেব। এই রেকর্ডটা বারবার শুনবে এবং মূল বইটা বারবার পাঠ করলে আশা করি তোমরা এই বিষয়টা আত্মস্থ করতে পারবে। ভালো থেকো সবাই, ভালোভাবে পড়াশোনা করো।